This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আজকের ফুল অ্যান্ড ফাইনালে একটাই খবর। ফুল অ্যান্ড ফাইনাল, ভারত প্রত্যাঘাত করলো, জবাব দিল। শুধুমাত্র জবাব দেওয়া নয়, জবাবের মতো জবাব দেওয়া বলতে যা বোঝায় সেটাই। তার একটা ছোট্ট নমুনা, ছোট্ট বড় নয়, মাসুদ আজহারের পুরো পরিবারটাই শেষ। এখন মাসুদ আজহার যে সারা জীবন ধরে নিরীহ মানুষের প্রাণ নিয়ে এসছে, সন্ত্রাসবাদী হামলায় আর লোককে মগজ ধোলাই করে সন্ত্রাসবাদী বানিয়েছে, সে বলছে তার এখন বেঁচে থাকতে ইচ্ছে করছে না, তার কারণ তার গোটা পরিবারটা শেষ হয়ে গেছে। 14 জনের পরিবারের 14 জনই খতম। মাসুদ বলছে আমিও মরে গেলেই ভালো হতো। মাসুদ আজহারের জঙ্গি ভাইও নিকেশ কান্নায় ভেঙে পড়েছে। মাসুদ, যে মাসুদকে 99 সালে বিমান ছিনতাইয়ের মাধ্যমে অপহরণ করে ভারতীয় নাগরিকদের যে মাসুদকে নিয়ে গিয়েছিল প্রত্যর্পণের মাধ্যমে জঙ্গিরা, সেই মাসুদ আজহার এখন বলছে আমিও কেন মরলাম না, বাঁচার ইচ্ছে চলে গেছে মাসুদ আজহারের। নিশ্চিতভাবে ভারত শুনছে, ভারতের সেনাবাহিনী শুনছে, মাসুদ আজহারের এই শেষ ইচ্ছেটাও পূর্ণ হবে। যখন মনেই হচ্ছে তার বেঁচে আর লাভ নেই, এই ইচ্ছে নিশ্চয়ই পূরণ করবে ভারত। আপাতত ভারতকে হামলার পাল্টা হুঙ্কার দিয়েছে মাসুদ আজহার, একেবারে খ্যাপা সারের মতো। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, যার গোটা পরিবারটা শেষ হয়ে গেছে, যার নিজের বাঁচার ইচ্ছে নেই, সেই লোকটা বলছে ভারতকে প্রত্যাঘাত করবে। খ্যাপা সারের থেকেও তো বোধহয় খারাপ দশা মাসুদ আজহারদের। দেখো, আমি বলছি যে মাসুদ আজহার তার গোটা পরিবারকে সে হারিয়ে ফেলেছে। জৈশ-ই মোহাম্মদ যেভাবে বেড়ে উঠছিল তা ভারত একেবারে মাটিতে মিশে দিয়েছে। আর কী বা বলতে পারে মাসুদ আজহার, কারণ চোখে চোখ রেখে সেনাবাহিনী জবাব দিয়েছে, প্রত্যাঘাত হয়েছে। ভারত যেভাবে ভিতরে ঢুকে অ্যাটাক করে এসেছে, যেভাবে 9টা জঙ্গি ঘাঁটি সম্পূর্ণরূপে বিলীন করে দিয়েছে। জৈশ-ই মোহাম্মদের একটা হেডকোয়ার্টার ছিল, সেটা আর নেই। বাংকারের নিচে যারা ছিলেন তারাও মারা পড়েছেন, তার কারণ আমাদের হ্যামার স্মার্ট বোম এতটাই শক্তিশালী। সেই জায়গায় দাঁড়িয়ে মাসুদ আজহার এখন চোখে জল নিয়ে যদি বলে যে আমি পাল্টা দেব, তাহলে সেটা বুঝতে হবে মরা কান্না ছাড়া আর কিচ্ছু নয়। তার কারণ তার প্রত্যাঘাত ভারত যেভাবে জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে, সেখানে জঙ্গিদের কোমর ভেঙে গেছে, আর কিছু করার নেই বিশেষ। এবার আসি যে জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত বিলিয়ে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, সেগুলোর কথায়। লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জৈশ-ই মোহাম্মদ, 3টে জঙ্গিরই প্রায় একেবারে ইম্পর্টেন্ট যে ট্রেনিং সেন্টারগুলো, যে ওল্ডেস্ট হেডকোয়ার্টারগুলো এবং যে এক্সিস্টিং হেডকোয়ার্টারগুলো, সবগুলোই কার্যত এখন মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের স্নোস্টর্ম, আমাদের হ্যামার, আমাদের সুইসাইড ড্রোন সব একত্রে গিয়ে একবার নয়, কোথাও কোথাও 4 বার, কোথাও 5 বার অ্যাটাক করেছে। এই যে একটা অপারেশন হয়েছে কালকে রাত্রিবেলা, এবং সেখানে যে জঙ্গি ঘাঁটিগুলোয় ভারত মিসাইল ছুড়েছে, তার একেবারে নিখুঁত প্রমাণ ভারতের কাছে আছে যে সেগুলো জঙ্গি ঘাঁটি ছিল, এবং সেই জঙ্গিরা কতবার গোটা বিশ্বকে এই জঙ্গি কার্যকলাপের মাধ্যমে নাশকতার মুখে ফেলেছে, তার প্রমাণ নিয়ে ভারত এই অ্যাটাক করেছে। গোটা বিশ্বের সামনে ভারত উন্মুক্ত করেছে জৈশ-ই মোহাম্মদ, মাসুদ আজহার এবং এই লস্কর-ই-তৈবা এবং অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারা কিভাবে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে এবং পাকিস্তান তাদের কিভাবে মদত দিচ্ছে, সেই প্রমাণ নিয়ে ভারতের এই প্রত্যাঘাত, যে প্রত্যাঘাত জঙ্গিদের কোমর ভেড়ে দিয়েছে। অনির্বাণ, একেবারে সুমন, আমার সঙ্গে থাকো এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন, এবং আর্য ঘোষ রয়েছেন আমার সঙ্গে, অভ্যন্তরীণ সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি। জয় হিন্দ দীপাঞ্জন দা। ভারতের প্রত্যাঘাত খ্যাপাসার হয়ে ঘুরছে এই মুহূর্তে মাসুদ আজহাররা। জয় হিন্দ। হ্যাঁ, ঠিক আছে, মাসুদ আজহার তো অনেকদিন ধরে আমাদের টার্গেট রয়েছে, এবং মাসুদ আজহারের শুনলাম তোমার বক্তব্য, সে নাকি আর বাঁচতে চাইছে না। তো IC-814-এ যে একমাত্র শহীদ ছিল ভারতীয় রূপন কাটিয়াল, তার স্ত্রী তো এখনো বেঁচে আছেন। মাসুদ আজহারকে ওর সামনে ছেড়ে দেওয়া হোক, বুঝে যাবেন যে মৃত্যু কাকে বলে। দেখো, এই মাসুদ আজহারকে মানুষ খুব অনেকটা কম চেনে, মানে কম্পারেটিভলি যদি তুমি ওসামা বিন লাদেনের কথা বলো, সেই হিসাবে একটু কম চেনে। এই মাসুদ আজহার সারা পৃথিবীকে একটা শব্দ উপহার দিয়েছিল। ইংল্যান্ডের মাটিতে একটি মসজিদ থেকে যে আহ্বান করেছিল
তখন ওই আফগানিস্তানের চলছিল রাশিয়ান ইনভেশনের বিরুদ্ধে, গুলবদ্দিন হেকমতিয়ার, তখন ওসামা বিন লাদেন আসেনি। এই মাসুদ আজহার প্রথম ওই স্লোগান তুলেছিল, ইসলাম খতরে পে হ্যায়। ইসলামিক ব্রাদারহুডের শুরু কিন্তু এই মাসুদ আজহার করে, এবং এই মাসুদ আজহার গাজী বাবার মতো নৃশংসতম সন্ত্রাসবাদীকেও কিন্তু উপহার দেয়। এবং আমি নিজে মানে ঘটনাচক্রে কোথাও উপস্থিত থেকে দেখেছিলাম যে এই মাসুদ আজহার ফিদাইদের যখন ওথ নেওয়ায় কোরআন, পবিত্র কোরআন ছুঁয়ে, তার ভাষণ ছিল যে কাফেরের রক্তে যদি তোমার হাত তুমি ধুতে পারো, তোমার কোরআন না ছুলেও চলবে, ওটা নাকি অতটাই পবিত্র জিহাদের জন্য। সেই মানুষ আজ যখন কাঁদছে, তার শেষ দেখতে চাই। আমি তো বলেছি, আমি বেশ কয়েক জায়গায় বললাম যে হাফিজ মোহাম্মদ সৈয়দ আর মাসুদ আজহার এই দুজনের শবদেহ দেখতে পেলেই আমরা শান্তি পাবো। নিশ্চিতভাবে আমার মনে হয় এই শেষ ইচ্ছেটাও ভারতীয় সেনা পূরণ করবে মাসুদ আজহারের, যখন বাঁচার ইচ্ছেই নেই আর। এই মুহূর্তে আমার সঙ্গে ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি রয়েছেন। আমি কথা বলবো বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে। একটাই জিনিস বুঝতে চাইবো, এই যে আমাদের সামনে রাখা অপারেশন সিন্দুরের যে ম্যাপটা, যেভাবে আমরা ঢুকেছি একদম ওই ঘর মে ঘুসকে মারা বলতে যেটা বোঝায় সেটা মেরে এসেছি, সেটা পাকিস্তানের কাছে কতটা অপ্রত্যাশিত ছিল? বিশেষ করে আজকে আমরা মকড্রিল করবো বলেছিলাম, একজন জঙ্গির ছবি দেখছিলাম, মুদাস্সার, বুক পকেটে পেনটা গোজা। সাধারণভাবে ওদের হাতে হাতে কালাশনিকভ বেশি থাকে, পেন্টেনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো ওদের। আমি বুঝতে চাইবো একটু আপনার কাছ থেকে, ওরা কি একেবারে অপ্রস্তুত ছিল? ওকে, যদি আমরা পরিষ্কারভাবে দেখি অপারেশন সিন্দুর যেটা কন্ডাক্ট হয়েছিল, মানে ভারতবর্ষে এই প্রথমবার ইটস আ ট্রাই সার্ভিসেস অপারেশন, যেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনে একসাথে মিলে আমরা এই অপারেশন করেছি। দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের যতগুলো ক্ষেপণাস্ত্র, চাहे রাফেলের হ্যামার মিসাইল হোক বা ব্রহ্মস হোক, বিমান, আমাদের যে ইউএভিগুলো গেছিলো, তাদের মধ্যে একটাও পাকিস্তান কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি। আর ইন্টারসেপ্ট করতে পারেনি বলে আমাদের এই 9টা জায়গায়, যেখানে আপনারা ম্যাপে যা দেখছেন, বাহওয়ালপুর থেকে লেগে কোটলি তক যতগুলো মানে 9টা জায়গা আছে। আর এবারে আমরা যখন অ্যাটাক করেছিলাম, এটা শুধু পিওকে কিংবা পিওজে-কে তে না, পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরে শুধু নয়, আমরা ইস্টার্ন পাকিস্তান কিংবা সাদার্ন পাকিস্তান, বাহওয়ালপুর যেমনি ওটা পুরো প্রপার পাকিস্তানে, ওখানে জেশ জেইএম এর হেডকোয়ার্টার্স আছে, এবং সেই হেডকোয়ার্টার্স একটু থামাচ্ছি আপনাকে ব্রিগেডিয়ার চ্যাটার্জি, একটু থামাচ্ছি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে, এবং এই অপারেশন সিন্দুর সম্পর্কে তিনি পুরোটা ব্রিফ করতে রাষ্ট্রপতির কাছে গিয়েছেন। আপনারা জানেন যে 3 বাহিনীর, সেনার 3 বাহিনী সর্বাধিনায়ক রাষ্ট্রপতি নিজে, এবং যখন সেনাকে খোলাখুলি কাজ করবার জন্য, অর্থাৎ সেনা যেমনভাবে চায় তেমনভাবে প্রত্যাঘাত করতে পারে, এই খোলা ছুট যেদিনকে দিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে, তার আগেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, দেখা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে নিজে গেলেন। ক্যাবিনেট মিটিং শেষ করার পর ক্যাবিনেট মিটিংয়ে তিনি প্রথমে তার মন্ত্রিসভার সদস্যদেরকে অবহিত করেন অপারেশন সিন্দুর সম্পর্কে, এবং তারপর ক্যাবিনেট মিটিং সেরেই প্রধানমন্ত্রী চলে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। 3 বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি যাতে অবহিত থাকতে পারেন ঠিক কী করা হয়েছে ভারতের 3 বাহিনীর এই অপারেশন থেকে। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। ঠিক আছে, আমরা যেমন একটু আগেই যা বলছিলাম যে ভারতবর্ষে এই প্রথমবার অপারেশন সিন্দুর আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনজনে মিলে আমরা এই পুরো সুষ্ঠু পরিকল্পনায় এই অপারেশন করেছি। এই অপারেশনে শুধু আমরা পিওজে-কে মানে পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরে শুধু নয়, আমরা ইস্টার্ন পাকিস্তান, পাঞ্জাব এরিয়া এবং সাদার্ন পাকিস্তানে অ্যাটাক করেছি। যে আমাদের মূলত 3টে টেররিস্ট অর্গানাইজেশন আছে যাদের হেডকোয়ার্টার্স এবং অপারেশনাল এরিয়াজের উপর আমরা অ্যাটাক করেছি। ফার্স্ট হচ্ছে জেইএম, জৈশে মোহাম্মদ, সেকেন্ড হচ্ছে লস্করে তয়বা, আর থার্ড হচ্ছে হিজবুল মুজাহিদ। এই 3টে অপারেশন মানে জঙ্গিদের যে সংগঠন, এদের হেডকোয়ার্টার্স, এদের অপারেশনাল এরিয়াস, এদের লঞ্চ প্যাডস, এদের এমন ট্রেনিং এরিয়াস যেখানে সুইসাইড মিশনস দখল করায়। যদি দেখো স্পষ্টভাবে যে 9টা লোকেশন আছে, আমাদের পুরো 9টা স্পেসিফিক টার্গেটস হিসেবে আমরা কিন্তু একটা জায়গায় প্রিসিশন মিউনিশনস ইউজ করে অ্যাটাক করেছি, যাতে করে আমাদের অন্য কোনো জায়গায় মানে শুধু টেররিস্ট অর্গানাইজেশনের উপর অ্যাটাক করতে চেয়েছি। আমার মতে ইন্ডিয়াকে বলা উচিত ছিল, উই হ্যাভ নট অ্যাটাক পাকিস্তান, বাট উই হ্যাভ অ্যাটাকড টেররিস্ট অর্গানাইজেশন। ব্রিগেডিয়ার চ্যাটার্জি আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরকে জানাই, আরেকবার মনে করিয়ে দিই, জানাবো না, মনে করিয়ে দিচ্ছি আরেকবার। আপনারা জানেন ইতিমধ্যে যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ষড়যন্ত্রকারীদের কল্পনাতীত শাস্তি দেব,
পণ করেছিলেন প্রধানমন্ত্রী। যেখানে লুকিয়ে থাকুক না কেন খুঁজে বের করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। বহিস্ফোরণে হামলার পর একদিন পরে এমন রণহুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার পাকিস্তানকে ঘরে ঢুকে সেই सबक শিখিয়ে দিয়ে এলো ভারত। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আমরা শুনলাম। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দেবেন। সেই মাটিতে মিশিয়ে দেওয়া হলো, সেই ছবি তো আমরা দেখলাম। আর ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেদিকে এবার একটু নজর রাখা যাক। কারণ আধা সেনার প্রধানদের সঙ্গে বৈঠক, অমিত শাহের ছুটি বাতিল করে অফিসারদের কাজে ফেরার নির্দেশ দিলেন তিনি। সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে অমিত শাহ। বাংলা, সিকিম সহ 10 রাজ্যের সঙ্গে কথা স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রেই অনেকেই বলছে তাহলে কি এটা শুরু, এটা কি ট্রেলার? ফিল্ম দেখানো এখনো বাকি রয়েছে, সেই দিকে তো আমাদের প্রত্যেকেরই নজর থাকছে। তবে যেভাবে সবক শেখানো ভারত, যেভাবে বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু অনেকেই বলছে এটা শুধু ট্রেলার। সেই ট্রেলারের ফিল্ম দেখানো এখনো বাকি রয়েছে। আধা সেনা প্রধানদের সঙ্গে বৈঠক অমিত শাহ। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাড়িতে পৌঁছে গিয়েছেন, বাসভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত বিবরণ দিচ্ছেন এবং কিভাবে নিখুঁতভাবে ভারতীয় সেনা অত্যন্ত কম সময় এই অপারেশন সিঁদুর সাকসেসফুল করেছে তারই ব্যাখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 বাহিনী প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। রয়েছেন আমার সঙ্গে আর্য ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। চলে যাবো আর্যবাবুর কাছে সরাসরি কথা বলবার জন্য। আর্যবাবু, যেভাবে আপনি গত কয়েকদিন ধরে লাগাতার বলে যাচ্ছিলেন, যেদিনকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রণহুঙ্কার আমরা শুনেছিলাম, শর্মিষ্ঠা দেখাচ্ছিল তারপরে গতকাল রাতের এই ছবিগুলো, কিন্তু এই ছবিটাই যে দেখা যাবে, এরকম ছবিই যে দেখা যাবে, এটা কিন্তু লাগাতার আপনি বলে আসছিলেন আর্যবাবু। এবং তার সঙ্গে আপনি আরেকটা কথা বলছেন, আজ সকাল থেকে যতবার আপনার সঙ্গে আমার কথা হয়েছে আপনি বারবার বলছেন এটা শুরু মাত্র, অপারেশন ইজ নট কনক্লুডেড। এটা একটু বুঝতে চাই। একদম, দেখুন এর পেছনে এটা সিম্পল, ব্যাপারটা সিম্পল যে পাকিস্তান আজকে আসিম মনির এটা একদম ক্যালকুলেটেড একটা স্ট্রাইক করেছেন, এই বর্বরতা দেখিয়েছেন পহেলগামে। তো সেটাতে আইএসআইও প্রবাবলি ওনাকে বাধা দিয়েছিল, যেটুকুনি আমি খবর পেয়েছি। তো সেটাও বাধা তিনি শোনেনি, তিনি আইএসআই কে ইনভলভ করেছেন, এসএসজি কে ইনভলভ করেছেন, সবাইকে ইনভলভ করেছেন, হাফিজ সাহেবকে ইনভলভ করেছেন, সবাইকে। এইবারে ভারত যখন এই টার্গেটগুলোর উপরে অ্যাটাক চালালো, সেগুলোকে ওরা দেখাচ্ছে সিভিলিয়ান টার্গেটস হিসেবে, যেগুলো চিরকাল ওরা করে এসছে। এইবারে ভারত বলছে আমরা কোনো মিলিটারি টার্গেটের উপর আঘাত হানিনি, কোনো সিভিলিয়ানসদের উপরে আঘাত হানিনি। এইবারে ওরা কি বলবে, ওরা হার্ড রিটেলিয়েশনে যাবে, এটা আমার অ্যাসেসমেন্ট। হার্ড রিটেলিয়েশন এর মধ্যে যাবে এই দেখেই যে 1 নম্বর সিভিলিয়ানসদের উপরে টার্গেট করেছে ভারতের মিলিটারি, তাই আমাদের অধিকার আছে ভারতের মিলিটারির উপরে আঘাত করার, এবং তাতে আমাদের মিলিটারিও রেসিপ্রোকাল এতে ভারতের সিভিলিয়ানসদেরকে মারতেই পারে, কোলাটেরাল ড্যামেজের দিকে আমরা তাকাবো না। আপনাদেরকে আমি চোখ বুঝে বলে দিতে পারি, ওদের রিটেলিয়েশন আসবে 2টো টার্গেটের উপরে, আমাদের সিভিলিয়ানস এবং আমাদের মিলিটারি ইনস্টলেশনস, এই 2টোর উপরে টার্গেট আসতে চলেইছে। আমি আপনাকে এখন বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা। বেশ, আমাদের সঙ্গে থাকুন আর্যবাবু, আমাদের সঙ্গে থাকুন। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, সেক্ষেত্রে অপারেশন সিন্দুর একটা অনগোয়িং অপারেশন চলতে থাকবে? হ্যাঁ, যদি তো আমরা আমাদের দৃষ্টিকোণ যদি এলওসি ইয়া লাইন অফ কন্ট্রোলের উপর দেখি, সেখানে হেভি শেলিং অলরেডি চলছে। তার সাথে সাথে ভায়োলেশন অফ দ্য এলওসি অলরেডি হয়ে গেছে। দ্য সিমলা এগ্রিমেন্ট ইজ নো মোর ইন ফোর্স অ্যাজ পার পাকিস্তান। আর সেখানে যে নিরীহ লোক মারা গেছে সে সম্পর্কে কোনো সন্দেহ, অ্যাজ অন ডেট নিহতদের সংখ্যা প্রায় 10 জন,
এবং দের আর মেনি সেক্টরস, অনেক সেক্টরস আছে জম্মু অ্যান্ড কাশ্মীর, যেমনি আখনুর, উরি এবং কুপওয়ারা সেক্টরস, এখানে হেভি শেলিং অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক। আর একজন প্রশ্ন করেছিলেন এই জিনিস নিয়ে কি অপারেশন সিন্দুর ইজ ইট আ ট্রেলার অর ইজ ইট আ ফুল ফ্লেজড অপারেশন? দ্য অ্যাকশন ইজ ইট ডিপেন্ডস অন পাকিস্তান। যদি পাকিস্তান রিটালিয়েট করে দেন ইট উইল বি আ ট্রেলার। যদি পাকিস্তান পুরো অ্যাটাক করতে চায় এবং রিটালিয়েশন করে অন সিভিলিয়ান ক্যাজুয়ালিটিজ অ্যান্ড অন মিলিটারি ক্যাজুয়ালিটিজ, ইন্ডিয়া উইল রিটালিয়েট ইন আ মাচ গ্রেটার। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আপনাকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে যাব শর্মিষ্ঠার কাছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ছবিটা শর্মিষ্ঠা দিয়ে আমাদের দর্শকদের জন্য আরেকবার একটু ব্যাখ্যা করে দাও। ভারতের উইন্ডো করে আমরা অনির্বাণ দেখাচ্ছি যে কোথায় কোথায় হামলা চালানো হয়, কোথায় কোথায় ভীমবেট, শিয়ালকোট, মুরাদকে, কোটলি এবং যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি, যেখানে যেখানে ট্রেনিং ক্যাম্প ছিল এবং যেখানে যেখানে আমাদের দেশে যখনই জঙ্গি নাশকতামূলক ঘটনা ঘটেছে সেই জায়গাগুলো, মানে যেখানে এই ধরনের প্ল্যানগুলো করা হয়েছে সেই জায়গাগুলো বেছে বেছে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শিয়ালকোট, বাহাওয়ালপুর, একাধিক জঙ্গি ঘাঁটি, জৈশের ট্রেনিং সেন্টার, হিজবুলের ট্রেনিং সেন্টার এবং হেডকোয়ার্টার পর্যন্ত রয়েছে, জৈশের হেডকোয়ার্টার পর্যন্ত রয়েছে। আমরা 6টা উইন্ডোতে দেখাচ্ছি যে কিভাবে জায়গা বেছে বেছে, আমরা কিন্তু বারবার বলছি ভারতের পক্ষ থেকে কোনো সামরিক বাহিনী পয়েন্ট বাঁচা হয়নি, কখনো সাধারণ মানুষের জায়গা বাঁচানো হয়নি, বরং আমরা কি দেখছি যে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোই বেছে নেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারত, কারণ সিঁদুরের বদলা নিতে অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত। আর কখন হলো এই হামলা? রাত 1:05 থেকে 1:30 টানা 25 মিনিটে নিখুঁত অপারেশনে গুড়িয়ে দেওয়া হলো জৈশ ও লস্করের হেডকোয়ার্টার। চিহ্নিত 21টি জঙ্গি ঘাঁটির মধ্যে 9টি ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। শতাধিক জঙ্গি খতম। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক, এয়ার স্ট্রাইক। ভারতের পহেলগাঁও হামলায় পাক জঙ্গি গোষ্ঠী টিআরএফ এর যোগ প্রমাণিত। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পহেলগাঁও হামলায় জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগও পাওয়া গিয়েছে, কিন্তু এই টিআরএফ এর ঢাল হতে দেখা গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে। তাই বেছে বেছে 25 মিনিটের অপারেশনে সুনির্দিষ্ট পরিণত অপ্ররোচনামূলক পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করলে আরো ফল ভুগতে হবে জানিয়ে দিয়েছে ভারত ইতিমধ্যে। অনির্বাণ, বারবার বার্তা দেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত অনেকেই মনে করছেন যে এটা হয়তো ট্রেলার, ফিল্ম দেখানো এখনো বাকি, কারণ যেভাবে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিগুলো বেছে বেছে গুড়িয়ে দিয়েছে ভারত। অনির্বাণ, একেবারেই তাই। শর্মিষ্ঠা কিন্তু কথায় বলে চোরা না শুনে ধম্মের কাহিনী, আর পাকিস্তানকে চোরা বললে উগ্রপন্থীরাও লজ্জা পাবে। ফলে পাকিস্তান কি কাহিনী শুনবে আর কোনটা শুনবে না আমরা খুব ভালো করে জানি। পহেলগাঁও হামলার এই জঘন্য বর্বরচিত যে হামলা ছিল, সেই হামলার পর জম্মু কাশ্মীরের উন্নয়নকে থমকে দেওয়াই ছিল আসল লক্ষ্য। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই লক্ষ্য পূরণ হয়নি। বহিস্তরণে হামলায় পাক জঙ্গি গোষ্ঠীর টিআরএফ এর যোগ প্রমাণিত। 15 দিন পরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। ফলে জঙ্গিদের জবাব দিতে ভারত নিজের অধিকার প্রয়োগ করেছে, মাত্র সুনির্দিষ্ট পরিমিত অপ্ররোচনামূলক পদক্ষেপ করেছে ভারত, জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया
कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. আর্য ঘোষ, আমি আরেকবার যাব আপনার কাছে। অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ আর্যবাবু আমার সঙ্গে রয়েছেন। আর্যবাবু, 21টা ঘাঁটি, তার মধ্যে 9টায় আমরা টার্গেট করে প্রত্যাঘাত করেছি, এখনো 1 ডজন রয়েছে। তার মানে আবার একবার ফিরে আসবো ওই একই কথাতে, অপারেশন সিন্দুর একটা অনগোয়িং অপারেশন। একদম, আমি কতগুলো কথা বলছি, একটু জাস্ট মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে যে এটা অনগোয়িং ডেভেলপমেন্ট, এবং যখন দেখবেন এটা নিয়ে প্রেস ব্রিফিং করলেন আমাদের বিক্রম মিস্ত্রি, তখন তিনি কিন্তু জাস্ট বলে কোনো সাংবাদিকদের প্রশ্ন নিলেন না এবং বললেন যে ইটস অ্যান অনগোয়িং অপারেশন, সেই জন্য আমরা কোনো প্রশ্ন নেব না। এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাকি টেরর ঘাঁটিগুলো তো বাকি আছেই, এবং তার সঙ্গে আপনারা জানবেন যে অমিত শাহ এই প্যারামিলিটারি ফোর্সের সবাই লিভ ক্যান্সেল করে ফিরে আসতে বলেছেন ডেফিনিট কোনো কারণে, এবং তার সঙ্গে আপনার প্রধানমন্ত্রী এটা হয়তো প্রোটোকল মেনে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে তিন বাহিনীর সর্বাধিনায়িকা, কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে একেবারে আমাদের সঙ্গে থাকুন আর্যবাবু, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটা খুব বড় খবর রয়েছে, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং রয়েছে আমার সহকর্মী শর্মিষ্ঠার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ব্রেকিং এই কথাটা বলা যেতেই পারে, কারণ পাকিস্তানকে প্রত্যাঘাতের মধ্যেই চিহ্নিত পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড চিহ্নিত হয়েছে। পাকিস্তানকে প্রত্যাঘাতের মধ্যেই জঙ্গি সংগঠন টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান সাজ্জাদ গুল হামলার মাস্টারমাইন্ড। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছে। সিজার, এনআইএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তারা পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হিসেবে সাজ্জাদ গুল বা শেখ সাজ্জাদ হোসেন, এই কাশ্মীরি ব্যক্তিকে মধ্য 50-এর এই ব্যক্তিকে চিহ্নিত করেছেন। এই সাজ্জাদ গুল দীর্ঘদিন ধরে এলইটি লস্কর এ তৈয়বার সঙ্গে যুক্ত ছিল। ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে 2002 সালে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে ধরা পড়ে এবং তারপর 2017 সালে জেল মুক্ত হওয়ার পরই পাকাপাকিভাবে পাকিস্তানে চলে যায় এবং পাকিস্তানে বর্তমানে তার লোকেশন পাওয়া যাচ্ছে রাওয়ালপিন্ডি সেনা ছাউনিতে পাক আর্মির নিরাপদ আশ্রয় রয়েছে। 2020 থেকে 2024-এর মধ্যে উপত্যকার অন্তত 10টা টেরর অ্যাটাকের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিল এই সাজ্জাদ গুল বা শেখ সাজ্জাদ হোসেন, এবং তার নামে 2022 সালেই এনআইএ মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ওঠে এবং সেই সময় তার নামে 10 লক্ষ টাকার বাউন্টি ঘোষণা করা হয় এবং সেই সাজ্জাদ গুলি এই পহেলগাম অ্যাটাকের মাস্টারমাইন্ড, এটাই মনে করছে এনআইএ। তারা যাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে কথা বলে, এবং গত 22 এপ্রিলের 21 এবং 22 এপ্রিলের বেশ কিছু টেলিকমিউনিকেশন যোগাযোগকে চিহ্নিত করার পরে সাজ্জাদ গুলি প্রাইম অ্যাকিউজ বলে মনে করছে এনআইএ। একদম, সাজ্জাদ গুল এই ঘটনার পহেলগাঁও হামলার মূল মাথা, এবং এই সাজ্জাদ গুলকে 2017 থেকে রাওয়ালপিন্ডিতে জায়গা দিয়েছে পাকিস্তান, আর যে কারণে পাকিস্তানকে সবক শেখানো ভারত, যে কারণে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হলো। সাজ্জাদ গুল এই পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, এই প্রত্যাঘাতের মধ্যেই কিন্তু চিহ্নিত হলো পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সাজ্জাদ গুল। অনির্বাণ, একেবারে শর্মিষ্ঠা, মাসুদ আজহারের পরিবারের 14 জন গেছে, সাজ্জাদ গুল এবং তার পরিবারও যাবে নিশ্চিত। পিকচার আবি বাকি হয়, তার কারণ আরেকটা নমুনা দিচ্ছি, দেশের 16টা বিমানবন্দরে নোটাম জারি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভারতের 16টা বিমানবন্দরে নোটাম জারি। আপনারা জানেন আগেই এই তালিকায় ছিল লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর এবং পাঠানকোট, চণ্ডীগড়, কিন্তু তারপরে নতুন করে যোধপুর, জয়সলমেরকে আওতায় আনা হয়েছে থ্রেসকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমলেশের সঙ্গে কথা বলে। কমলেশ, দেখো, ভারত পাকিস্তান সীমান্তের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া যে বিমানবন্দরগুলো রয়েছে সেটা গুজরাট, রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, ওদিকে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর তো বটেই, এই সমস্ত জায়গায় 16টা বিমানবন্দর আজকে এই মুহূর্তে নোটামের আওতায় রয়েছে, অর্থাৎ নোটিস টু এয়ারম্যান, কোনো বিমান ওঠানামা করবে না। এক তো হচ্ছে ভারত
আবার হামলা চালাতে পারে, সেরকম একটা প্রয়োজন হলেই আবার হামলা চালাতে পারে। এবং যেটা খানিকক্ষণ আগে বিক্রম মিস্ত্রি জানিয়েছেন যে যদি পাকিস্তানের দিক থেকে কোনো মিস অ্যাডভেঞ্চার হয় সেটা কিন্তু জবাব দেওয়া হবে। অর্থাৎ কোনোভাবেই এই পরিস্থিতি এখন শান্ত হওয়ার খুব একটা দেখা যাচ্ছে না, যাতে কোনো রকম সিভিলিয়ান ক্যাজুয়ালিটি মানে নাগরিকদের উপর যাতে কোনো রকম হামলার মধ্যে নাগরিকরা পড়ে না যান, সেই কারণে সেটার কথা মাথায় রেখে লে থেকে পোরবন্দর পর্যন্ত 16টা বিমানবন্দরে এই মুহূর্তে ওঠানামা বন্ধ থাকছে। লে থেকে পোরবন্দর পর্যন্ত 18টা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ, নোটাম জারি দেশের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে এবং উত্তর অঞ্চল জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের এই বিমানবন্দরগুলির নাম, যেগুলোতে ইতিমধ্যেই নোটাম জারি করা হচ্ছে, অর্থাৎ এই বিমানবন্দরগুলিতে সাধারণ বিমান ওঠানামা এখন বন্ধ থাকবে। সরাসরি চলে যাব আর্যবাবু, আবারও আপনার কাছে। আর্যবাবু, একদিকে যখন এই নোটাম জারি হচ্ছে দেশের 16টা বিমানবন্দর জুড়ে, তখন এই মুহূর্তের পাওয়া খবর অনুযায়ী, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতে এই মুহূর্তে আইপিএল এর খেলা কিন্তু একটা শিডিউলও এদিক ওদিক হচ্ছে না, অর্থাৎ আইপিএল এর খেলা যেমন চলার তেমন চলবে। আমাদের দিক থেকে খুব ক্লিয়ার ইন্ডিকেশন, ক্লিয়ার বার্তা। পাকিস্তান কি করতে পারে আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ, সেটা একটা দেখুন, পাকিস্তান কি করতে পারে আমরা জানি। আর সেই ক্ষেত্রে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তো ডেফিনেটলি ওখানে অ্যাক্টিভ আছেই। তবে এটার একটা ব্যাপার আছে যে এখানে কোনোভাবে যদি আপনার মানে মিসাইল ইনকারশন অনেক সময় এটা হয়েও যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে। এখন নোটামটা জারি হয়েছে। একটা কথা প্রথমে বলে রাখি, এই শ্রীনগর এয়ারপোর্ট কিন্তু ইন্ডিয়ান মিলিটারি কতগুলো এয়ারপোর্ট আছে ভারতে, সেগুলো ইন্ডিয়ান মিলিটারি ইন্ডিয়ান এয়ারফোর্সই অপারেট করে। তো সেইখানে একটু কনসার্নিং খবর আসছে, সেটা আমি বিস্তারিত আলোচনায় যাব না, আর জায়গার নামও বলবো না। অন্তত 3টে ফাইটার এয়ারক্রাফটের ডেব্রিস কিন্তু কোনো জায়গায় পড়ে আছে, তো সেইটা দেখা হচ্ছে যে কি ব্যাপার, কাদের এয়ারক্রাফট। আর কালকে কিন্তু প্রচন্ড ডগ ফাইট চলেছে। এর মধ্যে একটা তো পাঞ্জাবে আর্যবাবু, যে 3টে কথা আপনি বলছেন তার মধ্যে একটা তো পাঞ্জাবে। হ্যাঁ, এবং আখনুর সেক্টরে একটা আছে। তো আখনুরে একটা পড়েছে। আর সেটা এখন এইটা ব্যাপারটা আমি যেটা আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে মানে আমি একদমই এটা নেগেটিভ দিক থেকে বলছি না, আমি সমস্ত বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলছি। আপনারা একটা জিনিস ভাবুন, যখন 2019-এ পাকিস্তান কাল দেখিয়েছিল আর গাছ দেখিয়েছিল, তারা এখন দেখাচ্ছে মাসুদ আজহার বলছে 14 জন চলে গেছে আমার পরিবারের করে, বুক চাপড়ে কান্নাকাটি করছে। এটা কি খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনাদের? এই যে পরিস্থিতি, তারপরে মাসুদ আজহারের কি তার পরিবারের সবাইকে সরিয়ে নিয়ে যাওয়াটাই স্বাভাবিক নয়? তো সেই জন্য আমার এটাতে খুব একটা কোয়েশ্চেন মার্ক রাখছি। আর এই যে মাসুদ আজহার আর লাহোরে যে আপনার কোঅর্ডিনেটস আছে, হাফিজ সাইদের সবাই কোঅর্ডিনেটস আমাদের কাছে আছে। তো সেই জন্য এই পাকিস্তান মিলিটারি কিন্তু এদেরকে আশ্রয় দিচ্ছে, এবং এই বর্বরতার পেছনে আসিম মুনির আছে, তো সেই পহেলগামে। তো সেই জন্য পাকিস্তান, আমরা কি করছি, আমাদের স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল, যেটা আপনাদের চ্যানেলেও আমি বারবার বলে গেছি, যে ইন্ডিয়া ইজ লিভিং দ্য স্পেস ওপেন ফর পাকিস্তান টু এসকালেট। কিন্তু আমরা তার মানে ডেফিনেটলি ফুল স্পেকট্রাম ওয়ারের দিকে আমরা রেডি হয়ে আছি। ঠিক, আমাদের সঙ্গে থাকুন অর্জবাবু। আমি ব্রিগেডিয়ার চ্যাটার্জি, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রতিক্রিয়া চাইবো, মানে খুব সংক্ষেপে একটা প্রতিক্রিয়া চাইবো। এই যে 21টার মধ্যে 9টাতে আমরা টার্গেট করেছি, কালকে এখনো 12টা রয়েছে। অপারেশন অনগোয়িং, পাকিস্তানের দিক থেকে মিস অ্যাডভেঞ্চারের সমূহ সম্ভাবনা আছে, ওরা যেরকমভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে কি ধরে নিতে পারি যে আরও কিছু সামনে আসতে চলেছে? না দেখো, এই নিয়ে আমরা চর্চা করতে পারি, কিন্তু বিষয়টা হলো টু আ গ্রেট এক্সটেন্ট ইট ডিপেন্ডস অন পাকিস্তান। যদি পাকিস্তান এসকেলেট করতে চায়, তাহলেই আমরা ভাবো যে আমাদের আরও প্রিসিশন গাইডেড মিউনিশনস ইউজ করা হবে। যেটা তোমাকে আর প্রত্যেকটা ভিউয়ারদের জানা উচিত, कि এবারে অপারেশন সিন্দুরে উই হ্যাভ ইউজ টিপিক্যালি 3 টাইপস অফ অ্যামিনিশনস। প্রথমে হচ্ছে তোমার হ্যামার, তারপরে হচ্ছে তোমার we have used what is known as loiter munitions. Loiter munitions এমন munitions যেটা একবার লঞ্চ করবার পরে, তারপরে later on we decide as to which target it has to go to. মানে একবার আমরা লঞ্চ করলাম একটা loiter munition লঞ্চ করার পরে, if a target pops up, then only that automatically goes and attacks that particular time. এই ক্ষেত্রে these are very precision ammunitions, এবং এইগুলো loiter ammunitions were used
ফর দিস অপারেশনস। আর একটা জিনিস যেটা জেনে রাখা দরকার হচ্ছে, কার্গিল অপারেশন পরে সুব্রমণ্যম কমিটি ভেরি ক্যাটেগরিলি বলে দিয়েছিল যে আমাদের যখনই অপারেশন হবে ইন ফিউচার ইট উইল বি আ ট্রাই সার্ভিসেস অপারেশন। কার্গিলের অপারেশন সময় আমাদের আর্মি চেয়েছিল বিজয়, এয়ারফোর্স গেছিল অপারেশন সফেদ চাদর। এই ক্ষেত্রে ইন কেস অফ অপারেশনাল সিন্দুর ইটস আ ট্রাই সার্ভিসেস অপারেশন, যেখানে আর্মি নেভি এয়ারফোর্স একসাথে সংযুক্তভাবে অ্যাটাক করেছে। এবং এই যে তুমি যে তোমার যে শেষের প্রশ্ন যে আমরা শুধু 9টাতেই সীমিত থাকবো না বাকি 12টা 11টার উপরে আরো যাবো, টু আ গ্রেট এক্সটেন্ট ইট উইল ডিপেন্ড অন দ্য অ্যাকশনস অফ পাকিস্তান। যদি পাকিস্তান হ্যাজ এসকেলেশন ম্যাট্রিক্স যদি উপরে যায়, তা আমরা যে অ্যাকশন নিয়েছি উইচ উই হ্যাভ টেকেন উইচ ইজ এ ভেরি ভেরি প্রিসাইজ অ্যাকশন, আমরা তার উপর নির্ভর করছে। বেশ, শেষ দেখতে চাই কিনা পাকিস্তান এই ভারতের 3 বাহিনীর কোঅর্ডিনেটেড অ্যাকশন, ত্রিবিক্রমের শেষ, অপারেশন সিন্দুরের শেষ দেখতে চাই কিনা পাকিস্তান, এটা পাকিস্তানের উপরে নির্ভর করবে, অন্য কারোর উপরে নয়। শর্মিষ্ঠা, আরো একবার যদি এই মুহূর্তে সবচেয়ে বড় খবরগুলো, হেডলাইন্সগুলো আমাদের দর্শকদের জন্য আমরা আনি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে যে 9টা টার্গেটে ভারত গতকাল প্রত্যাঘাত চালিয়েছে, তার মধ্যে 4টেকে আমরা একটু বেছে নিই, আপনাদেরকে আলাদা করে জানাই, দেখাই যে এই 4টে টার্গেট কেন খুব জরুরি ছিল। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, মার্কাজ সুবহান আল্লাহ, জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার, 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে, অর্থাৎ পুলওয়ামাতে যে হামলা চালানো হয়েছিল আমাদের সেনার উপরে, আমাদের আধা সেনার উপর, তার সঙ্গে জড়িত ছিল এই জঙ্গি ঘাঁটিটাই। এই ক্যাম্পেই ট্রেনিং হয়েছিল পুলওয়ামা হামলার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের। করাচি তোরখাম হাইওয়ের উপর অবস্থিত এই ঘাঁটিটা এবং 15 একর জমি জুড়ে তৈরি হয়েছিল এই জঙ্গি তৈরির কারখানা। এটা কাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার ছিল দ্বিতীয় লক্ষ্যের কথা। পরের লক্ষ্যের কথা আসি, মার্কাজ তাইবা, লস্করে তৈবার গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার। ওসামা বিন লাদেন এই ক্যাম্পের আর্থিক মদতদাতা, অর্থাৎ সরাসরি লাদেনের কাছ থেকে টাকা আসতো। আপনারা জানেন লাদেনকেও শেষমেশ এই পাকিস্তান থেকে খুঁজে বের করে মেরেছিল আমেরিকা, তো সেই ওসামা বিন লাদেনের কাছ থেকে সরাসরি এই ক্যাম্প চালানোর টাকা আসতো, আর্থিক মদত আসতো। এই ক্যাম্পে ট্রেনিং চলতো লস্করে তৈবার জঙ্গিদের। আজমাল কাসাফ, মানে আপনারা মনে পড়ছে নিশ্চয়ই 2008-এ সেই 26/11 জঙ্গি হানার কথা, সেই জঙ্গি হানার সব থেকে ভয়ঙ্কর খতরনাক জঙ্গি বলে চিহ্নিত এবং জ্যান্ত যাকে ধরা গিয়েছিল সেই আজমাল কাসাফ এই জঙ্গি ঘাঁটি থেকে ট্রেনিং নিয়েছিল। এবার তৃতীয় লক্ষ্যের কথা আসি, মাস্কার রাহিল সৈয়দ, কোটলি আব্বাসে। হিজবুল মুজাহিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মাস্কার রাহিল সৈয়দ, অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্নাইপার ক্যাডারদের এখানে ট্রেনিং দেওয়া হতো, অর্থাৎ যারা অনেক দূর থেকে স্নাইপার রাইফেল নিয়ে আলাদা নিশানা করে মারতে দক্ষ। আপনারা জানেন দেশের বিভিন্ন দেশের, আমাদের দেশের তো বটেই, বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাহিনীতে এবং পুলিশের খুব হাইলি স্কিলড কিছু বাহিনীতে এমন স্নাইপার ট্রেনিং হয়। তো সেই স্নাইপার ক্যাডারদের, জঙ্গি স্নাইপার ক্যাডারদের ট্রেনিং হতো এখানে। হিজবুল মুজাহিদিনের প্রধান সাইদ সালাউদ্দিন এই জঙ্গি ঘাঁটির সঙ্গে সরাসরি যুক্ত। কয়েক বছর ধরে ঘাঁটিতে নতুন কিছু নির্মাণ দেখা দিয়েছিল। কোটলে জেলায় অবস্থিত কোটলে আব্বাসের এই ঘাঁটিটা গতকাল গুঁড়িয়ে দিয়েছে ভারত। আরো একটা লক্ষ্যের কথা আপনাদের দেখায়, 4 নম্বর লক্ষ্য, মাস্কার রাহুল সৈয়দ, সিয়ালকোট, হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটি আইএসআই এর প্রত্যক্ষ মদতে তৈরি, অর্থাৎ যেভাবে পাকিস্তানের আইএসআই আপনারা জানেন বাংলাদেশে এখন জঙ্গি শিবির চালায়, এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চল ঘেঁষে বিভিন্ন অন্য প্রতিবেশী দেশের ভিতরে তারা চালাতো, ঠিক সেভাবেই আইএসআই এখানে পাকিস্তানের ভিতরে এই জঙ্গি ঘাঁটিটা চালায়। জম্মু এলাকার সব নাশকতার পরিকল্পনা এই ঘাঁটি থেকে পরিকল্পনা করা হতো। প্রচুর অস্ত্রসহ জঙ্গিরা থাকতো এই ঘাঁটিতে। সিয়ালকোট জেলায় অবস্থিত এই ঘাঁটিটা, এটাও গতকাল রাতে ভারতের প্রত্যাঘাতে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এটা যখন ছিল আমাদের লক্ষ্যগুলো, অর্থাৎ যে 9টা লক্ষ্যের কথা আমরা বলছি তার মধ্যে 4টে লক্ষ্য সম্পর্কে আপনাদের জানালাম। এই লক্ষ্যগুলো ভেদ হলো যেভাবে, অর্থাৎ এই যে ধুলোয় মিশিয়ে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, মাটিতে ধুলোবালির চিহ্নটা প্রায় না রাখা, যে অস্ত্র দিয়ে হলো ভারতের সেই মিসাইল অ্যাটাকের কথা, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া একাধিক জঙ্গি ঘাঁটির পিছনে ভারতের এই 3 বাহিনীর কোঅর্ডিনেটেড মিলিত আক্রমণের যে ব্যবহৃত অস্ত্রশস্ত্র তার কথা এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মন্ডল। সিজার, দেখো একদমই ঠিক, তুমি যে 9টা জঙ্গি ঘাঁটির কথা বললে 9টার আলাদা আলাদা করে গুরুত্ব রয়েছে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বোধ হয় মুরিদকে এবং মার্কাজ তৈবার, যেটাকে বলা হচ্ছে সুবহান আল্লাহ, যেটা হচ্ছে একদিকে হচ্ছে জেএসের
সদর দপ্তর, অন্যদিকে হচ্ছে লস্করের সদর দপ্তর। এই দুটোকে কেন্দ্র করেই পাক অধিকৃত কাশ্মীরের 5টা এবং পাকিস্তানের মধ্যে 4টে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কারা আঘাত এনেছে? একদম প্রিসিশন অ্যাটাক হয়েছে, কোঅর্ডিনেটেড অ্যাটাক হয়েছে। তার যে হাতিয়ার, তার মধ্যে দুটো নাম সব থেকে গুরুত্বপূর্ণ উঠে আসছে। একটা হচ্ছে স্ক্যাল্প মিসাইল, যে মিসাইলটা লং রেঞ্জ এয়ার টু সারফেস মিসাইল হিসেবে পরিচিত, অর্থাৎ আকাশ থেকে ভূমিতে ছোড়া যায়, যার রেঞ্জ 560 কিলোমিটারের মতো। এবং সেই জায়গা থেকেই কোথাও পাকিস্তান ভূখণ্ডের মধ্যে 100 কিলোমিটারের ভেতরেও যে এত নিপুণভাবে আঘাত আনা যায়, সেটা এই মিসাইলের কিছুটা হলেও অবশ্যই ভারতীয় বাহিনীর কোঅর্ডিনেশনের সঙ্গে সঙ্গে এই মিসাইলের দক্ষতাও অনেকটাই নির্ভর করছে। এবং এই মিসাইল প্রায় 1000 কেজি পর্যন্ত ওয়ারহেড সেটা বহন করতে পারে। এবং রাফালে মিরাজের মতো বিমান থেকে স্ট্যান্ড অফ পজিশনে, অর্থাৎ ভারতীয় আকাশসীমার মধ্যে থেকেও এই মিসাইল ছোড়া যায়। এটা একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে হ্যামার, সেটা মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র 70 কিলোমিটার দূর পর্যন্ত স্ট্যান্ড অফ অবস্থায় এয়ার টু সারফেস মিসাইল হিসেবে অত্যন্ত সুপরিচিত। পশ্চিমী বিশ্বে এটা একাধিকবার প্রমাণিত, এর দক্ষতা প্রমাণিত এবং এর সফলতা প্রমাণিত। সেই মিসাইলই কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং তার এই দুটোর বাইরে তৃতীয় যেটা কামাকাজি যে ড্রোন, যেটাকে কার্যত বলা হয় সুইসাইড ড্রোন, এই সুইসাইড ড্রোনের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। কারণ এই ড্রোন নিজে তাকে যে জিপিএস কোঅর্ডিনেশন দিয়ে দিলে সেই অনুসারে সে সেই জায়গায় টার্গেট সেটা ফিক্স করে এবং টার্গেট ফিক্স করে। সিজার, এখানে একটা কথা তোমাকে একটু মনে করাতে চাইবো সিজার, যেহেতু এই যুদ্ধ কভার করার অভিজ্ঞতা তোমার আমার দুজনেরই ছিল কমন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমরা কিন্তু একের পর এক কামিকাজি মিসাইলের ব্যবহার দেখেছি এবং রাশিয়ার ওই বিপুল ট্যাঙ্ক বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছিল শুরুর দিকে জেলেনস্কির এই নির্দিষ্ট করে আত্মঘাতী ড্রোন অ্যাটাক, কামিকাজি অ্যাটাক। একদমই। এবং এই কামিকাজি অ্যাটাক এটার সফলতা এই কারণেই অত্যন্ত বেশি, কারণ এটা নিজেই একটা ডিভাইস যেটা এক্সপ্লোড করে। একসঙ্গে সে ওয়ারহেড অর্থাৎ বিস্ফোরক সে নিজে ক্যারি করছে, প্লাস সে নিজের সেই টার্গেট ফিক্স করে সেটাকে এক্সপ্লোড করছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই মিসাইল যেটা অনেক লো অল্টিটিউডে ওড়ে, যেটা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম বা রেডারও অনেক সময় ডিটেক্ট করতে পারে না। সম্ভবত এইটাও আরেকটা বড় কারণ যে অতর্কিত হামলায়, এই অকস্মাৎ হামলা কোথাও কার্যত পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম বোকা বনে গেছে। তারা বুঝতেই পারেনি যে এরকম মারাত্মক হামলা হতে চলেছে। এবং আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। কথা বলছিলাম, আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী সিজার মন্ডল। শুনছিলেন যে কিভাবে ভারতের একের পর এক অ্যাটাক, এবং শুধু অ্যাটাক নয়, এই আক্রমণগুলো প্রিসাইজ, অর্থাৎ একদম যেখানে আঘাত হানতে চাই সেখানেই আঘাত হানা, এবং তার ফলে রীতিমতো বোকা বনে গিয়েছে পাকিস্তান। এমনকি তার মধ্যে আত্মঘাতী ড্রোনের ব্যবহারও ভারত করেছে, যে ড্রোনগুলো কামিকাজি বলে পরিচিত। ইউরোপীয় বিশ্বে বা পশ্চিমী বিশ্বে যে অ্যাটাকে পাকিস্তান রীতিমতো হতভম্ব শুধু হয়েছে না, তাদের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গিয়েছে। এবং সেই গুড়িয়ে যাওয়া জঙ্গি ঘাঁটিগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এবং কোন কোন ধরনের কোন কোন নামের জঙ্গি ঘাঁটি ছিল, কারা ব্যবহার করতো, কোন ধরনের সংগঠন জঙ্গি সংগঠন ব্যবহার করতো, সেগুলো এই মুহূর্তে আপনারা সরাসরি TV9 বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের এই ফ্লোর জুড়ে দেখতে পাচ্ছেন পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চারের কথা আসছে। অর্থাৎ ওই বলে না, উল্টা চোর কোতোয়ালকে ডাটে। ঘরের সন্ত্রাসবাদী পুষে রেখেছি, ওটা যদি কেউ এসে মেরে দিয়ে যায় তখন আমার দেশ আক্রান্ত বলে পাল্টা আক্রমণের চেষ্টা করবো। কিন্তু যদি করতে চেষ্টাও করে তাহলেই বা কতটুকু যেতে পারে পাকিস্তান, আর কতটুকুই বা এক কথায় পাকিস্তানের মুরদ। শর্মিষ্ঠা, তুমি যে কথাটা বলেছে, পাকিস্তান যদি একবার মিস অ্যাডভেঞ্চার মানে ইচ্ছে দেখায় তাহলে কিন্তু যোগ্য শিক্ষা দেবে ভারত। আরো বড় অপারেশনের জন্য প্রস্তুতি ভারতীয় বায়ুসেনা জাগুয়ার MiG-29 কে সামনে রেখে নকশা সাজাচ্ছে ভারত। অর্থাৎ যদি একবার মিস অ্যাডভেঞ্চারের চেষ্টাও করে পাকিস্তান, তার প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি ভারত। আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছে। সায়ন্ত, ঠিক কোন কোন দিক থেকে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা, বিশেষ করে বলতে গেলে বায়ুসেনা? একদম শর্মিষ্ঠা, দেখো পাকিস্তান যদি প্রত্যাঘাতের চেষ্টা করে তাহলে কি হবে। তোমাকে একটা বিষয় বলে রাখি, 1971 হোক, 1999 হোক, 1965 হোক, যখনই
পাকিস্তান প্রত্যাঘাতের চেষ্টা করেছে তখনই কিন্তু ভারতীয় বায়ুসেনা, ভারতীয় স্থলসেনা, এমনকি ভারতীয় নৌসেনা তাদেরকে মেরে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর যে ভারতীয় বায়ুসেনার সব থেকে যে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক তৈরি করে রেখেছে। MiG-29 এবং জাগুয়ারকে সামনে রেখে এই কৌশল তৈরি করে রেখেছে। পেছনে থাকছে সুখোই এবং রাফাল, যেটা কিন্তু গতকাল রাতে কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার। তার ঠিক পেছনে থাকছে তেজস, ভারতের নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমান। অর্থাৎ সব মিলিয়ে কৌশল কিন্তু তৈরি করা রয়েছে ভারতের। নয় ABC সবকটি প্ল্যান ভারত কিন্তু তৈরি করে রেখেছে, যাতে পাকিস্তান যদি পাল্টা আঘাত করে তাহলে ভারত কোন দিক থেকে জবাব দেবে। দেখো, ভারত কিন্তু কোনো একদিক থেকে গতকাল প্রত্যাঘাত করেনি, যেটা ভারতীয় সেনা সূত্রে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। প্রতিটি দিক থেকে প্রতি মিসাইল রেখেছিল, একদিকে মিসাইল টার্গেট করেছে, অন্যদিকে বায়ুসেনা স্ট্রাইক করেছে। আবার যখন বায়ুসেনা স্ট্রাইক করছে তখন গ্রাউন্ড স্ট্রাইক হয়েছে। অর্থাৎ পাকিস্তান বুঝে ওঠার আগে কিন্তু যাবতীয় স্ট্রাইক শেষ। পাকিস্তান থেকে নিজেদের কাজ শেষ করে বায়ুসেনা ফিরে এসেছে ভারতীয় ভূখণ্ডে। অর্থাৎ পাকিস্তানের কিন্তু সেই জায়গা নেই। যে রেডারের কথা বলা হয় HQ-9, যেটা চীন দিয়েছে, সেই রেডার কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যেটা তারা সবসময় বলতো যে এই রেডারে যে কোনো যুদ্ধবিমান ধরা পড়ে যাবে, কোনো রেডার ধরা পড়লো না। না রাফাল ধরা পড়েছে, না সুখোই ধরা পড়েছে। এদিকে তুমি যদি রেডারের অবস্থা, জ্যামারের কথা বলো, ভারতীয় সীমান্তে কিন্তু এমন জ্যামারের ব্যবস্থা করা রয়েছে যে পাকিস্তান যে যুদ্ধবিমান নিয়ে আসেও তারা কিন্তু নিজেদের মধ্যে কথাও বলতে পারবে না, এমনকি নিজেদের মধ্যে কমিউনিকেশন সিস্টেমও সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ একদিকে প্রযুক্তি, কারিগরি কৌশল, অন্যদিকে নিজেদের সামরিক কৌশল, সব দিক থেকে কিন্তু পাকিস্তানকে এখন বেঁধে রেখেছে হচ্ছে ভারত। আর যে কারণে পাকিস্তান ধপরে রয়েছে, তুমি যে কথাটা বলে সত্যি তো, 3 জায়গা থেকে হামলা চালানো হয়েছে, স্থল, বায়ু এবং নৌবাহিনীর পক্ষ থেকে যে হামলা করা হয়েছে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা দিক নিয়েই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান। তাই যদি একবার মিস অ্যাডভেঞ্চার, তাহলে কিন্তু প্রস্তুত ভারত। জাগুয়ার, MiG-29 যেমন রয়েছে, জাগুয়ার এবং মিগের পেছনে কারা রয়েছে, রাফাল, সুখোই। অপারেশনের সবার পিছনে থাকবে তেজস যুদ্ধ বিমান। পাকিস্তানকে শিক্ষা দিতে আরো বড় স্ট্রাইকের প্রস্তুতি। তাহলে এক কথা বলা যেতেই পারে, অপারেশন সিঁদুর 2.0 ইতিমধ্যে কিন্তু রেডি রয়েছে ভারতের হাতে। অনির্বাণ, একেবারেই শর্মিষ্ঠা, দেখো যে সেলিব্রেশনের ছবি এবং মুড রয়েছে দেশ জুড়ে। আমি একটু সেই ছবিতে, সেই আওয়াজে এবং ছবিতে একটু নজর রাখতে চাইবো। আমার পিসিআরকে বললো প্লিজ যদি একটু শোনানো যায়। আপনারা দেখছেন দেশের সর্বত্র, রাজ্যের সর্বত্র অপারেশন সিন্দুরের সাফল্যের উদযাপন। সাধারণ মানুষের মধ্যে কি বিপুল সাড়া, অর্থাৎ কি ভয়ঙ্কর প্রত্যাশা ছিল মানুষের এই পাল্টা আঘাতের জন্য, এই প্রত্যাঘাতের জন্য। আমি এখান থেকে ব্রিগেডিয়ার চ্যাটার্জি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। যে পরিকল্পনাগুলোর কথা শর্মিষ্ঠা এবং সায়ন্ত বলছিল আমাদের দিক থেকে, আমি খুব ডিটেলসে যেতে বলবো না আপনাকে। আমি জানি আপনারা সামরিক কারণে সবটা ডাইভার্জ করতে চান না, কিন্তু তা সত্ত্বেও বলবো, ধরুন মিরাজ আমরা কার্গিলেও ব্যবহার করেছি, কার্গিলের সময় ব্যবহার করেছি, সেটা আজও ব্যবহার করে সাফল্য পাচ্ছি। তার মানে পাকিস্তান আমাদের থেকে অন্তত 25 বছর পিছিয়ে। আজও মিরাজ আটকাতে শেখেনি। তা কিছুটা আমি সম্বিত যে এতগুলো মিসাইল অ্যাটাকের পরেও কামাকাজি UAVs, শর্ট রেঞ্জ মিসাইলস, লং রেঞ্জ মিসাইলস একটাও ধরা পড়লো না পাকিস্তানি AD সিস্টেমে। তার মানে তাদের their entire air defense system is not at all ফুল প্রুফ। ওরা যে ক্লেম করে থাকে যে আমাদের AD systems are totally ফুল প্রুফ, is actually not correct. সিমিলার এটা যদি আমরা প্রযোগ্য করি যে এনি কান্ট্রি, যে কোনো দেশ, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা সত্যি, তার এয়ার ডিফেন্স সিস্টেমস ইজ সো স্ট্রং যে কোনো মিসাইল সিস্টেম আসবার আগে ইট ইজ ইন্টারসেপ্টেড অ্যান্ড ইট ইজ ট্রাইড টু বি ডিস্ট্রয়েড ইন এয়ার। যখন আমরা কথা বলি air to ground missile systems, the moment it is released from an aircraft, it's supposed to, মানে আমাদের রাডার সিস্টেমে সেটা ফুটে আসা উচিত। আর এবং সেটা রিয়াকশন টাইম কম হলেও there is a counter system যেটাতে আমরা ওই মিসাইলগুলোকে, মানে কার্যত ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে বসে আছে পাকিস্তান। হ্যাঁ, কিছুটা তাই, আমার মতে তাই। বেশ, আমি আর্য ঘোষের কাছে যাব, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। আর্যবাবু, তাহলে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ISI, পাক সেনাবাহিনী এবং জঙ্গি গোষ্ঠীগুলোর এই মিলিত মিস অ্যাডভেঞ্চার, মানে যেটা ইতিমধ্যে তারা করে ফেলেছে পেহেলগাঁওটা, এটার কারণ কি হতে পারে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে? এটার কারণ একটাই, যেটা আসিম মনিরের পার্সোনাল রিজনস এবং
তিনি যে পথে চলতে চান সামনের দিকে, তিনি মুশারফের এক স্টেপ ওপরে যেতে চান বা জিয়ার এক স্টেপ ওপরে যেতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সেটা একটা দুটো কথা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এই মিসাইলের কথা হচ্ছিল, আমাদের ব্রাহ্মোস কিন্তু ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। এখানে ফায়ার করার পর ও কিন্তু খুঁজে নেয় টার্গেট, ওর জিপিএস কোঅর্ডিনেটস যদি ঠিক করে দেওয়া থাকে ও খুঁজে নেবে টার্গেট, মানে তারপরে আর অপারেটরকে কিছু করতে হয় না। আর এখানে না স্টেলথ অপারেশনটা খুব কাজে লাগে, মিসাইলেও কিন্তু স্টেলথ ব্যাপারটা, টেকনোলজিটা, প্রযুক্তিটা খুব কাজে লাগে। এটা রাডার ক্রস সেকশন যত কম হবে, যত বেশি রাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, সেই ক্ষেত্রে কিন্তু একে ডিটেক্ট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর তার উপরে হচ্ছে আমাদের ব্রহ্মোস হচ্ছে হাইপারসনিক মিসাইল, তো ও কয়েক সেকেন্ডের ব্যাপার স্ট্রাইক করা। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বাকি যে টার্গেট গুলো রয়ে গেছে, আমরা যদি প্রধানমন্ত্রীর কথা ধরি, যে তিনি বলেছেন যে পৃথিবী পাতাল পর্যন্ত পৌঁছবো, শেষ পর্যন্ত পৌঁছবো, তাহলে কিন্তু আমাদের এটা ধরে নেওয়া উচিত যে ভারত এগুলো স্ট্রাইক করবেই। আর আইএসআই আর এর মধ্যে যে ডিআরএফ, আমি আবার আপনার কাছে ফিরছি আর্যবাবু, আবারও ফিরছি আপনার কাছে, নিশ্চিতভাবে ফিরে আসবো। কিন্তু এই যে স্ট্রাইক করবে বা স্ট্রাইক করতে চাওয়া, পাকিস্তান আপাতত ওই ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার হয়ে বসে থেকে তার মতো করে হয়তো কষ্ট কল্পনা করে যাচ্ছে, হয়তো দিনে দুপুরে স্বপ্নও দেখে যাচ্ছে, কিন্তু পাকিস্তানের দুঃস্বপ্ন উপহার দেওয়ার পর, গত রাতের এই প্রত্যাঘাতের পর, যে শহীদ পরিবারগুলি যাদেরকে ওই নাম দেখে দেখে শুনে শুনে বেছে বেছে খুন করা হয়েছিল শর্মিষ্ঠা, তাদের কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছে? একদম অনির্বাণ, তুমি যেরকম কথাটা বলে, সত্যি যখন নাম দেখে দেখে বেছে বেছে তখন তাদেরকে গুলি করা হচ্ছিল, গুলি করার পর কি বলা হয়েছিল, গিয়ে প্রধানমন্ত্রীকে বলতে। তাহলে ভারত শুনলো, ভারত চ্যালেঞ্জ নিল, সেই চ্যালেঞ্জ নিয়ে প্রতি উত্তরও দিল। আর যারা নিজেদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তারা আজকে কি বলছে জানো? তারা বলছেন যে এতদিনে বিচার পেলাম। সেই পেহেলগাঁওয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা বলছেন যে তারা বিচার পেলেন। হ্যাঁ, তাদেরকে বিচার দিতেই তো আমাদের এই অপারেশন সিঁদুর। সেই তাদের বক্তব্য শুনো। मैं इस वक्त पहलगाम में मौजूद हूँ और पहलगाम में वो तमाम पर्यटक, चाहे वो कर्नाटका से हो, केरला से हो, गुजरात से हो, यूपी से हो, भारत के अलग अलग कोने से पर्यटक आ रहे हैं और आज न सिर्फ श्रद्धांजलि व्यक्त कर रहे हैं बल्कि एक सुकून के साथ आ रहे हैं। बहुत अच्छा, सब खुशी से सुना। टीवी ऑन किया तो क्या? हाँ, हो गया था, बहुत यही देखने के लिए था। बहुत अच्छा खबर सुना, मजा आ गया। नाश्ते में 2 पराठा ज्यादा खाया, ज्यादा गया और भी ज्यादा खाया। कैसा लग रहा है यहाँ आके, बताइए। ये बहुत एक वक्त था 15 दिन पहले इसी पहलगाम को दहलाया गया था और आज आप लोग शांत से खड़े हैं। डरने को कोई प्रॉब्लम नहीं है। भरोसा था सरकार पर? बिल्कुल बिल्कुल बिल्कुल। मोदी जी पर भरोसा था? बिल्कुल। जवाब मिलेगा? बिल्कुल। कैसा जवाब दिया? अच्छा, बढ़िया, अच्छा है, अच्छा लग रहा है। अच्छा लग रहा है। डर तो नहीं लग रहा है यहाँ आकर? अच्छा लग रहा है। इसी पहलगाम को, इसी धरती को, इसी बायसरन घाटी को दहलाया गया था और आज उस बायसरन घाटी में जो आतंकी हमला हुआ है उसका बदला ले लिया गया है। 100 से ज्यादा आतंकी मारे गए हैं। पाकिस्तान और पाक ऑक्यूपाइड कश्मीर के 9 से ज्यादा ठिकानों पर हमले किए गए हैं और उन आतंकी अड्डों को ध्वस्त किया गया है जो आतंकी फैक्ट्री पाकिस्तान चला रहा था। कैमरा पर्सन सुभाष के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, पहलगाम, कश्मीर। ছোটবেলায় শ্রীনাথ বহুরূপী পড়েছেন, আমরা সবাই পড়েছি, আপনারাও পড়েছেন, মনে আছে নিশ্চয়ই। সার্কি লাও, লাঠি লাও, লাও তো বটে কিন্তু আনেকে। সেই অবস্থা পাকিস্তানে। কেমন জরুরি বৈঠকে মুখ শুকিয়ে যাচ্ছে শরীফ আর মুনিরের। ভারতকে জবাব দিতে হবে, কিন্তু দেবে কিভাবে সেটাই ভেবে পাচ্ছে না। নিউজ রুম থেকে আমার সহকর্মী তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, দেখো যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে 3টে বিষয়। একটা হচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারত এটা প্রমাণ করে দিয়েছে জঙ্গি ঘাঁটি রয়েছে, শুধু জঙ্গি ঘাঁটিতেই হামলা চালানো হয়েছে বেছে বেছে, অর্থাৎ কোন রকম আর্মি, পাকিস্তান আর্মিকে আঘাত করা হয়নি এবং পাকিস্তানের যে জনসাধারণ রয়েছে, সাধারণ মানুষ, তাদেরকে আঘাত করা হয়নি। তাহলে এই বার্তা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে যে শুধুমাত্র জঙ্গি, যে জঙ্গি সন্ত্রাস নিয়ে গোটা বিশ্ব ত্রস্ত, সেখানেই ভারত আঘাত এনেছে। 1, 2, তারপরে কিন্তু গোটা বিশ্বের কাছে ভারত সমর্থন পেয়ে গেছে, বিশেষ করে আমেরিকা এবং রাশিয়া, বিশ্বের 2 শ্রেষ্ঠ শক্তিধর দেশের কাছ থেকে তারা সাপোর্ট পেয়ে গেছে। 3, এরপর যদি পাকিস্তান কিছু করে তাহলে ভারত যে পাল্টা আঘাত দেবে পাকিস্তান সহ্য করতে পারবে তো, এটাই এখন পাকিস্তানের মাথা ব্যথা।
কারণ তাদের দেশে হাহাকার চলছে, ওষুধের রক্তের হাহাকার চলছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, সব মিলিয়ে দেশের ভিতরে 4 জায়গায় বিদ্রোহ চলছে, সেটা বারোস হোক বা পাখতুন হোক, অন্য অন্য প্রদেশ হোক কিংবা তালিবানদের দিক থেকে হোক। এতগুলো দিকের আক্রমণ কিভাবে সামলাবে? তাই তারা শান্তির বাড়ি দেবে নাকি যুদ্ধে যাবে, সেই নিয়ে কিন্তু বলা চলে এখন তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। যে কারণে তাদের মুখ শুকিয়ে গেছে। তারা যে জরুরি বৈঠক করছেন, সেই জরুরি বৈঠকও কিন্তু আমরা যদি সেই দেশের রাষ্ট্রপ্রধানদের দেখি তাহলে বুঝতে পারবো কতটা উদ্বিগ্ন রয়েছে পাকিস্তান ভারতের এই পাল্টা মারে। কারণ ভারত আরো বেশি প্রস্তুতি নিচ্ছে, আরো মারাত্মক আক্রমণ কি করে করা যায়, জঙ্গি নিকেশ কি করে করা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান এখন ত্রস্ত, একথা নির্দ্বিধায় বলা চলে। অনেক ধন্যবাদ তন্ময়। আমরা কথা বলছিলাম, আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। শুনছিলেন আপনারা যে পাকিস্তান মুখে বড় বড় কথা বললেও এই মুহূর্তে কোন পথে সত্যি ভারতের বিরুদ্ধে তারা সামান্য আক্রমণও শোনাতে পারে সেটাই খুঁজে পাচ্ছে না। দিশাহারা পাকিস্তান। মাসুদ আজহারের পুরো পরিবার শেষ। আপনাদেরকে এর আগেও বলেছি, মাসুদ আজহারের পরিবারের 14 জনই খতম। মাসুদ আজহারের জঙ্গি ভাইও ইতিমধ্যে নিকেশ। কান্নায় ভেঙে পড়েছে মাসুদ আর বলছে আমিও কেন মরলাম না। গোটা পরিবারকে হারানোর পর এমনই প্রতিক্রিয়া মাসুদ আজহার। আমি আবারও চলে আসবো ব্রিগেডিয়ার চ্যাটার্জি আপনার কাছে। তন্ময় যেরকম বলছিল বেছে বেছে আমার সহকর্মী তন্ময়, যে পাকিস্তানের এই মুহূর্তে প্রত্যাঘাত করতে গেলে পাকিস্তানের কোথায় কোথায় সমস্যা, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তাহলে সত্যি কি পাকিস্তানের দিক থেকে এসকালেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে, নাকি ওরা সোশ্যাল মিডিয়াতে কিছু ভুয়ো ছবি ছড়িয়ে আপাতত দেশের মানুষকে প্রবোধ দেওয়ার চেষ্টা করবে? দেখো, পাকিস্তান পাল্টা হামলা করবে কিনা কিংবা জবাব দেবে কিনা ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের টু আ গ্রেট এক্সটেন্ট ডিপেন্ড করছে ওদের ট্রয়কার উপর। আর ওই ট্রয়কার মধ্যে দেয়ার আর্মি প্লেজ আ মেজর রোল। ডিসিশন ইজ আপ টু পাকিস্তান ওয়েদার টু অ্যাটাক অর নট। ওরা অ্যাটাক করবে কিনা ডিপেন্ডস অন 3 মেজর ফ্যাক্টরস। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রেশার, যেটা ভারতবর্ষ বেশ ভালোভাবেই করে দিয়েছে, অ্যান্ড দেয়ার রিয়াকশনস টু ইট। যখন এই বিষয়টা পাকিস্তান নিয়ে গেছিল ইউনাইটেড নেশনস কাউন্সিলে, সেখানেও তারা বেশ অনেকটা আঘাত পেয়েছে। এই নিয়ে কি ওরা নিজেদের হাউস ঠিক মতো করে রাখতে পারেনি। থার্ড ইজ ওরা দেখাতে চেয়েছিল যে এলইটি, যে উইচ ইজ আ টেররিস্ট অর্গানাইজেশন, এটা এলইটি না, এটা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স অর দ্য টিআরএফ। কিন্তু টিআরএফ যে এলইটিরই একটা অঙ্গ, সেটা ভারতবর্ষ বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, ওরা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে। না, দ্য কোয়েশ্চেন স্পেসিফিক্যালি whether Pakistan is going to retaliate actually depends on the Pakistani mind. আর আমার পক্ষে এটা সম্ভব না জানা কি মুনিরের মাথার মধ্যে এখন কি চলছে। ও কিছুটা চেষ্টা করেছিল যে জেএনকেতে যে ডেভেলপমেন্ট হচ্ছিল এবং পাকিস্তান যে হ্যাজ অলমোস্ট বিকাম আ নন গ্রাটা, সেটা কিন্তু ও কিছুটা পরিমাণে বলে সাফল্য অর্জন করেছে, কারণ পাকিস্তান হ্যাজ বিন এবল টু ব্রিং জেএনকে আগেন ইনটু দ্য ইন্টারন্যাশনাল ফোরাম। কিন্তু এইসব বিষয় জানার পরেও আমি এই জানাতে চাই যে পাকিস্তান উইল থিঙ্ক টুয়াইস বিফোর অ্যাটাকিং ইন্ডিয়া। অ্যান্ড আর যদি এসকালেশন হয়, ভারতবর্ষ বেশ পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আমরা যে আমাদের ওরা মিলিটারি ইনস্টলেশনস অ্যাটাক করিনি, আমাদের মিউনিশন ইনস্টলেশন অ্যাটাক করি না, অন দ্য নিউক্লিয়ার সাইটস আমরা অ্যাটাক করেছি ওদের টেররিস্ট অর্গানাইজেশন। We have got nothing against Pakistan. We have got everything against Pakistan's method of lodging terrorist operations against the world. And Pak-sponsored terrorism. Pak-sponsored terrorism যদি পাকিস্তান এগ্রি করে যে ওরা হটিয়ে দেবে, আমার মতে this will not go to an escalated war. আমাদের প্রস্তুতি থাকা দরকার। We must carry out those drills যাতে করে আমরা প্রস্তুতি থাকি। একদম আমরা প্রস্তুত থাকবো এবং ইতিমধ্যে আমরা প্রস্তুত রয়েছি। জয় হিন্দ ব্রিগেডিয়ার চ্যাটার্জি, জয় হিন্দ আর্য ঘোষ। এই মুহূর্তে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুরের পর কাঁপছে পাকিস্তান, আর সে কাঁপুনি কমছে না, ক্রমশ বাড়ছে। যদি বাড়তে বাড়তে আবার কখনো ভারতের ভিতরে ঢোকার ইচ্ছে হয়, তাহলে এরপর আরো বড় শিক্ষা দেওয়ার জন্য তৈরি ভারত। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।